দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আগে জেনে নেব শিরোনামগুলো। শুরু করব প্রথম আলো দিয়ে। প্রথম আলো শিরোনাম করেছে, গণহত্যার বিচার শেষ হবে 1 বছরের মধ্যে। সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন, সচিবালয়ে আগুন। শিক্ষাক্রম ওলটপালট, বছর জুড়ে নানা অস্থিরতা। দৈনিক ইত্তেফাক, 45 বছরের কম বয়সী কেউ হাইকোর্টের বিচারক হবেন না। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের খসড়া। সমকাল, রাজনৈতিক অনৈক্য হতে পারে গণহত্যার বিচারে বড় বাধা। স্বাধীন মত প্রকাশ ও কণ্ঠরোধের শঙ্কা। বাংলাদেশ প্রতিদিন, ফের মুখ খুললেন মঈন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য, আগুনের সূত্রের খোঁজ। চেয়ারম্যান কমিশনাররাই অর্থ পাচারে। যুগান্তর, চ্যালেঞ্জ সম্পদের তথ্য ঘাটতি, পাচারের অর্থ বিদেশ থেকে ফেরত আনা। দুদিন পর কাটল নদীপথের পণ্য পরিবহন অচলাবস্থা। নৌ শ্রমিকদের কর্মবিরতি স্থগিত। বণিক বার্তা, আস্তে আস্তে আবারও সক্রিয় হচ্ছে পূর্বের সুবিধাভোগীরা। রাজনীতিতে দ্বৈত পাসপোর্টধারীদের নিষিদ্ধের প্রস্তাব। আমলাদের কার্যক্রমে সেবা প্রদান ও চাকরিবিধির চেয়ে সংগঠনের প্রাধান্য বেশি। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। পুলিশ এক্সটোর্টিং ব্রাইবস ফ্রম দেয়ার ওন। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন সেট ফর ডিসেম্বর 31। পত্রিকাগুলো দেখে নিলাম। প্রথম আলো আজকে বেশ কয়েকটা শিরোনাম করেছে, তার মধ্যে শুরু করব সচিবালয়ের আগুনের বিষয়টা। সেখানে দেখা যাচ্ছে যে 6ষ্ঠ থেকে 9ম তলায় সাদা পাউডার পাওয়া গেছে এবং একটি মৃত কুকুর নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সচিবালয়ের মতো একটা জায়গাতে অগ্নিকাণ্ড হচ্ছে, যেখানে যে জায়গাটি আসলে সিকিউরড কেপিআইভুক্ত একটি এলাকা, সেই এলাকা অগ্নিকাণ্ডের পরে অগ্নিকাণ্ড নিয়ে যে ধরনের অগ্নিকাণ্ড হবে, এটাই তো আসলে আমাদের কাছে এক ধরনের আশার বাইরে, চিন্তারও বাইরে, যে ওই ধরনের একটা সিকিউর জোনে এই ধরনের অগ্নিকাণ্ড হতে পারে। এবং অগ্নিকাণ্ডের ধরনটাও ছিল, যখন থেকে দেখছিলাম যে একই বিল্ডিংয়ের দুটো পয়েন্টে অগ্নিকাণ্ড, মাঝখান থেকে বেশ কয়েকটা জায়গা ছিল ফাঁকা। তো এই কারণে তখন থেকেই এই অগ্নিকাণ্ড নিয়ে এক ধরনের ভিন্ন ভিন্ন মত দেখা গেছে, যেটি শুধু একটি দুর্ঘটনা নাকি এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে। সেসব বিষয় সামনে নিয়েই আসলে তদন্ত হচ্ছে এবং হবে, এটাই স্বাভাবিক। এবং এই যে সাদা পাউডারের বিষয়টা যখন সামনে এসেছে, সাদা পাউডার সেটা সচিবালয় ভবনটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্লোরে কাজ হচ্ছিল। আমরা যারা নিয়মিত কাভার করি তারা দেখছিলাম যে ওই ভবন সহ প্রায় সবকটি ভবনেই কিন্তু কাজ বলতে আসলে বিভিন্ন রুম বা আপনার ফ্লোরটাকেও আবার একটু ঘষা মাজা করা, বিভিন্ন রুমে করে তাদের যে ডিজাইন চেঞ্জ করে সেখানে কাজ হচ্ছিল, সেটাও হতে পারে। তবে সেই কি হতে পারে, কোনটা আসলেই হচ্ছে, সেটার জন্য সরকার ইতিমধ্যেই বলেছে যে যারা বিস্ফোরক দ্রব্যের যে এক্সপার্ট আছে তাদেরকেও এই কমিটিগুলোতে রাখা হয়েছে। তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই ধরনের পাউডার আসলে কি শুধুমাত্র পাউডারগুলো কি শুধুমাত্র চুন পাউডার জাতীয়, নাকি বিস্ফোরক দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়েছে। সেগুলো আজকে বা কালকের ভিতরেই একটা রিপোর্ট পাওয়া যাবে। সেই রিপোর্টের উপরে আসলে দেখতে হবে যে রিপোর্টটাতে কি আসে। সেই পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। তার কারণ হচ্ছে তাদের মতামত কি, যারা এখানে এক্সপার্ট আছে তাদের কি মতামত, তাদের মতামতটার উপরে বেস করেই হয়তো সরকার সিদ্ধান্তে পৌঁছতে পারবে, কিংবা ওই তদন্ত কমিটিগুলো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে যে কী ধরনের পাউডার ওটা ছিল, ওটা কি বিস্ফোরক নাকি শুধুমাত্রই কাজের জন্য ব্যবহৃত কোনো চুন পাউডার হতে পারে। সেইটা দেখার জন্য আরও 1-2 দিন অপেক্ষা করতে হবে। তবে আমার কাছে মনে হয় এই তদন্তটা সঠিক এবং স্বচ্ছ হওয়া উচিত, যাতে করে সচিবালয়ের মতো জায়গাতে অগ্নিকাণ্ড, সেটি যদি দুর্ঘটনাও হয়ে থাকে, সেখানে প্রশ্ন থেকে যায় যে সেখানকার আসলে সিকিউরিটি এবং ফায়ার যে সক্রিয়তা থাকে তার কতটা ব্যবস্থাপনা রাখা হয়েছে। আর যদি সেটা কোনো নাশকতার দিকে যায়,
সেক্ষেত্রেও তো অবশ্যই ব্যবস্থা নেওয়া কিংবা আরও পদক্ষেপগুলো চিন্তা করতেই হবে। এবং সেখানে কিন্তু মৃত কুকুরটি নিয়েও আলোচনা হয়েছে যে আসলে আগুন লাগার আগে ছিল। হ্যাঁ, দেখুন সচিবালয়ে যখন আমরা কাজ করি, নিয়মিত করেছি, তখনও বিল্ডিংয়ে উঠে যেতে কখনো দেখিনি, তবে সচিবালয়ের নিচে গ্রাউন্ডগুলোতে আমরা কুকুরের দেখেছি যে কুকুর ঢুকে যায়, এরকম দেখেছি। তবে একটা বিল্ডিংয়ের উপরে কুকুর উঠে যাওয়ার মতো ঘটনা আগে কখনো দেখিনি আমরা যখন কাজ করেছি। যদি সেটা দিনের বেলাতে, রাতের বেলাতে কী হয় সেটা তো বোঝা মুশকিল। দিনের বেলাতে কখনো আমরা ওইরকম রুমগুলোতে বা রুমের সামনে করিডোরে কুকুরের অস্তিত্ব দেখিনি। তবে হ্যাঁ, ফ্লোরের নিচে একেবারে যেটা গ্রাউন্ড যেটা, সেখানে আমরা দেখেছি। তো সেখান থেকে হতে পারে, তবে সব কিছুই আসলে তদন্তের পরে বোঝা যাবে যে ওই কুকুরটার সাথে আসলে এর কোনো যোগসাযোগ আসছে কিনা, সেটা একটু তদন্তের পরেই আগে বোঝা মুশকিল আসলে। যে আরেকটি বিষয় আসবো যে এবছরটা তো শিক্ষাক্রম গেলই ওলটপালট, বছর জুড়ে নানান রকম অস্থিরতা, তো এখন যে নতুন আবার কারিকুলাম আসছে, তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে। দেখুন, আমরা বেশ রিপোর্ট করেছি যে এই আওয়ামী লীগ সরকার, যারা পতিত আওয়ামী লীগ সরকার, তাদের সময়কালে শিক্ষাক্রম নিয়ে বেশ ওলটপালট হয়েছে। তাদের সমাজ থেকেই এই উলটপালটটা যে শুধু এবার তা না, তারাও বেশ কয়েকবার শিক্ষাক্রম নিয়ে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা, নতুন নতুন শিক্ষাক্রম সামনে নিয়ে আসা, সেগুলো নিয়ে আলোচনা, সেগুলো নিয়ে সমালোচনা, এমন অনেক কিছুই আমরা দেখেছি। এবারের জন্য এই সরকারের জন্য যে চ্যালেঞ্জ, অন্তর্বর্তী সরকারের জন্য যেটা চ্যালেঞ্জ ছিল, তারা আসলে আসার পর থেকেই নতুন বই ছাপানো, এর সঙ্গে পুরনো শিক্ষাক্রম যেটি আওয়ামী লীগ সরকার চালু করতে শুরু করেছিল, তারা কিছু কার্যক্রম শুরু করেছিল। তৃতীয় শ্রেণীতে তারা নতুন শিক্ষাক্রম নিয়ে এসেছিল, অন্যান্য শ্রেণীতেও তারা আরও 3টে শ্রেণীতে এবছর থেকে ট্রাই করছিল যে নতুন শিক্ষাক্রম নিয়ে আসা। সেটা নিয়ে অভিভাবকদের মনের ভিতরে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল, যে কারণে খুব কম সময়ের ভিতরে তাদেরকে শিক্ষাক্রম নিয়ে কিছুটা পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া সহ নতুন বই ছাপানো, নতুন বই ছাপাতে গিয়ে অনেকগুলো বই বেড়ে যাওয়া, এই ধরনের নানান চ্যালেঞ্জ নিয়ে এই শিক্ষাক্রম শুরু হয়েছিল এই বছরটা। ফলে তারা কিন্তু বলেই দিয়েছিল যে প্রাথমিকের শতভাগ বই হয়তো বছরের প্রথম দিনে পাওয়া যাবে, প্রথম দিকে পাওয়া যায়, বাকি মাধ্যমিকের অনেক বই ঠিকমতো পাওয়া যাবে না, সেটা তার আগে থেকেই ধারণা করেছিল। এবং এই মুহূর্তে যে এনসিটিভির কাছে যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে অনেক বই ছাপাতে হবে 1 মাসের মধ্যেই। মাত্র 3 মাসের সময় নিয়ে যে বইগুলো ছাপাতে হতো, সেই 3 মাস সময়ের জায়গায় তাদেরকে 1 মাসের ভিতরেই ওই বিপুল অঙ্কের বই তাদের ছাপাতে হবে। ফলে সব কিছু নিয়েই এক ধরনের চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ থেকেই তারা বলছে হয়তো অস্থিরতার এই কারণে নতুন বছরে প্রাথমিকে হয়তো নতুন বই পাওয়া গেলে যেতেও পারে, কিন্তু মাধ্যমিকের জন্য কিন্তু 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ মাধ্যমিকের বই হাতে পেতে পেতে অনেক সময় লেগে যাবে, যে কারণে শিক্ষার্থীদের মনে কিংবা অভিভাবকদের মনে এক ধরনের শঙ্কা যে আমরা কবে নতুন বই পাবো। শিক্ষাক্রম নিয়েও কিছুটা গোজামিল অবস্থা, কারণ তারা নতুন করে শিক্ষা ব্যবস্থা চালু করতে পারেনি, পুরনোগুলোকেই তারা সমন্বয় করে পরিমার্জন করে চলতে হচ্ছে। আপাতত 2026 সালের আগ পর্যন্ত তারা নতুন শিক্ষাক্রম নিয়ে চিন্তা করার সুযোগ আমার মনে হয় নেই। এই ফলে পুরো শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্রমকেই এক ধরনের জটিলতায় ফেলে দেওয়া হচ্ছে এই আগের সঙ্গে তুলনা করতে গিয়ে। আসলে আমরা যেটা দেখেছি যে নতুন শিক্ষাক্রমে 9ম শ্রেণী থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ তুলে দেওয়া হয়েছিল। এটা নতুন করে যে আবার ফিরে আসছে, এটা কি থাকছে নাকি? হ্যাঁ, এই সরকার আসলে ওই দিকে হাঁটছে না। যে আওয়ামী লীগ যেটা করতে চাচ্ছিল যে বিভাজন রাখবে না 9ম শ্রেণীতে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, যেটা আমরা পড়ে অভ্যস্ত যেভাবে ভিন্নভাবে এটা ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। আওয়ামী লীগ চাচ্ছিল যে এখানে, তারা মনে করছিল যে এটি একমুখী শিক্ষানীতি। আসলে আমার কাছে একমুখী শিক্ষানীতি এটাকে বলা ঠিক হবে না। একমুখী শিক্ষানীতি বলতে চাচ্ছি, প্রাথমিক পর্যায়ে আমাদের অনেক ধরনের শিক্ষাক্রম চালু আছে। কেউ মাদ্রাসা, কেউ আছে ইংলিশ মিডিয়াম ভার্সন, কেউ আছে মাদ্রাসার ভিতরে 2-3টা ভাগ আছে। প্রাইমারি স্কুলেও আবার প্রায় 5 ধরনের শিক্ষা কারিকুলাম চলছে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটি, এবং সাধারণ কারিকুলাম। তার ভিতরে আবার যেসব স্কুলগুলোতে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল একই সঙ্গে, সেখানেও এক ধরনের ভিন্ন ভিন্ন দিক নির্দেশনা আছে। এতগুলো দিক নির্দেশনা থাকার দরকার নাই, প্রাথমিক থেকে শিক্ষার্থীরা এক নীতিতেই পড়াশোনা করবে, এটাকেই আসলে যেটা বলে হচ্ছে যে একমুখী শিক্ষানীতি মনে করা হচ্ছিল। তবে আওয়ামী লীগ চেষ্টা করছিল যে এখানে অতটা হাত না দিয়ে তারা 9ম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা, এই 3টি শাখাকে বাদ করে দিয়ে ওইখানে এক ধরনের একমুখী নীতি চিন্তা করছিল। সেই জায়গাটা আসলে এখন আর থাকছে না। জি, নাসিরউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য।